আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এছাড়া ৮টি জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে লাখ লাখ মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলায় বন্যায় ৩০০ গ্রামের প্রায় ৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গত এলাকায় খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত জেলা ও উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি আর অনাহারে দিন কাটছে মানুষের। ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়ায় ফেনীর এই অবস্থার সৃষ্টি হয়েছে। কুমিল্লার ৩ উপজেলা, ১৪ গ্রাম, নাঙ্গলকোটা, ওমনেহরগঞ্জ পানিবন্দী হয়ে পড়েছে লাখ মানুষ। বন্যায় নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি ও ঘরবাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় বন্ধ রয়েছে ক্লাস। এদিকে আজও পানি থাকায় আখাউড়া স্থলবন্দর বন্ধ রয়েছে। পানির স্রোতে ভেঙে গেছে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর ১৫টি স্থানে বাঁধ ভেঙে ৩ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও দেখা দিয়েছে বন্যা। বন্যার খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি যেখানে আছেন সেখানে বন্যার সার্বিক অবস্থা কেমন দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন সাগর যে এখানে একটি স্লুইস গেট আছে, পুরাতন স্লুইস গেট। এই স্লুইস গেটে কিছুক্ষণ পরপরই এখানে বাঁধ দেওয়া হচ্ছে, কিন্তু সেই বাঁধটি ভেঙে গেছে। কিছুক্ষণ আগেও এখানে সুইচ গেট দিয়ে পানি চলে আসছে, এবং এই পানি চলে আসার কারণে যে 4টি গ্রাম রয়েছে, কামালখাড়া, শিমিলখাড়া, বালিখাড়া এবং ভাঙতি, যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে প্লাবিত হচ্ছে। সেখানে অসংখ্য মানুষ, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে তাদের সর্বশেষ যে সম্বলগুলো আছে সেগুলো নিয়ে তারা চলে আসছেন, জরুরি সম্বল নিয়ে চলে আসছেন। এমনকি বৃদ্ধ রয়েছেন, সেখানে অন্যান্য শিশুরা রয়েছেন, এখানে গবাদি পশুগুলো নিয়ে তারা চলে আসছেন। আপনাকে নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে পানির স্রোত কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। গতকাল রাত থেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার মানুষ। যদিও এখানে বলা হচ্ছিল যে এখানে যে মূল গোমতী বাঁধের ভাঙন ধরেছে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। বিষয়টি এখনো সত্য নয়, তবে এখানে যে স্লুইস গেটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানির প্রবাহ অনেক বেশি বাড়ছে। আপনাকে দেখাতে চাই যে এখানে যে মানুষগুলো তাদের গ্রাম ছেড়ে চলে এসছেন এবং তারা কিন্তু শহরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই মানুষগুলোর একটা একাংশ দেখাতে পারছি এখানে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে গবাদি পশু এবং তাদের যে অন্যান্য যে পালিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে চলে এসেছেন। একই সাথে যে নারী, বৃদ্ধ এবং শিশু সবাই কিন্তু এই উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছেন। ওপারে শহর রয়েছে, সেই শহরে কিন্তু অনেককে আমরা খুব দ্রুত বেগে চলে যেতে দেখেছি। তারা সবাই কিন্তু আতঙ্কিত। রাত ভর কিন্তু পানির তীব্রতা, পানির স্রোত কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত তারা মনে করছেন যে স্লুইস গেট যদি বন্ধ করা যায় সেক্ষেত্রে কিছুটা হলেও পানির প্রবাহ কমবে। আপনি নিশ্চয়ই জানেন যে কুমিল্লার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। শহরে আপনাকে নিশ্চয়ই এর আগে দেখিয়েছি যে শহরের প্রধান যে সড়ক, সেই সড়কে কিন্তু পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা যদি জানি যে ১৪ গ্রামের মেইন যে রাস্তায় সেই জায়গায় কিন্তু পানি চলে এসেছে, যে কারণে ফেনীতে সকল ধরনের সড়ক যোগাযোগ বন্ধ, সেখানে বিদ্যুৎ বন্ধ আছে, সবকিছুই স্থবির অবস্থায় আছে। সাগর, আমরা যাচ্ছি এখন চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামে জলাবদ্ধতার কি অবস্থা? আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে রাস্তাঘাট ডুবে গেছে। তো মানুষের ভোগান্তি আসলে কেমন হচ্ছে একটু বলবেন?
চট্টগ্রামের জলবদ্ধতা এবং বাড়ি বর্ষণের কারণে নগর জুড়ে আসলে জলবদ্ধতা শুরু হয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টা চট্টগ্রামে 142 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনি দেখছেন সাগর, এখানে চট্টগ্রামের এটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে সকাল থেকে আসলে হাঁটু থেকে কোমর পরিমাণ পর্যন্ত পানি এখানে নিমজ্জিত আছে। এছাড়া নিচতলার যেসব দোকান পাট আছে, বিপণী বিতানগুলো আছে এবং বাড়িঘরগুলো আছে, সেখানকার নিম্নাঞ্চলের মানুষগুলো আসলে খুব দুর্ভোগে পড়েছেন। এছাড়া চট্টগ্রামের সাথে 3 পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে আছে। চট্টগ্রামের হালদা নদী, দুরং, শঙ্কর সহ বেশ কোটি নদীর পানি বিপদ সীমার উপরে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আরাকান সড়কে। আপনি এখানে দেখছেন যে এখানকার যে সড়কগুলো আছে সেই সড়কগুলো আসলে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে এই মুহূর্তে নিমজ্জিত আছে। আপনি জানেন যে চট্টগ্রামে 2018 সাল থেকে জলবদ্ধতা নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে এবং এখানে প্রায় 5,500 কোটি টাকার বড় প্রকল্পটির কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া আমাদের আবহাওয়া অফিস যেই সর্বশেষ বার্তাটি দিয়েছে, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামে প্রায় 26টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে লক্ষাধিক মানুষ বাস করছে। এইসব পাহাড়গুলো আসলে গত 3 দিন ধরে পাহাড় ধসের আশঙ্কা করা হয়েছিল, কিন্তু আজকে থেকে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এই কারণে চট্টগ্রামের প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছে। সাগর, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। জানছিলাম বন্যা এবং জলাবদ্ধতার খবর। এখন যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী SM উমেদ আলী। উমেদ, মৌলভীবাজারে বন্যার কি অবস্থা? সাগর, মৌলভীবাজারের বন্যার সার্বিক অবস্থা 7টি উপজেলায় এখন বন্যার পানি প্লাবিত করছে। আসলে গতকাল রাত এবং আজকে ভোর রাতে, যেটি মধ্যরাত এবং ভোর রাতেই বেশ কয়েকটি স্থানে ভাঙন দিয়েছে। আপনাকে যদি বলি, মনু নদীর 8টি স্থানে ভাঙন এবং ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দিয়েছে এবং মনু প্রকল্পের যে মূল বাঁধটি সে বাঁধের 2টি স্থানে ভাঙন দিয়েছে। আসলে এখন যে অবস্থা বিরাজ করছে, এখন প্রবল বেগে পানি প্রবেশ করছে, নদীর বাঁধ ভেঙে বিভিন্ন নতুন এলাকা প্লাবিত করেছে। যেটি সংবাদে বলেছেন যে 300 গ্রাম প্লাবিত হচ্ছে। আমার মনে হয় আরও 2 ঘন্টা গেলে এটা কয়েক গুণ বেড়ে যাবে। তো এখানের বন্যা যে পরিস্থিতি, এটা এখন মারাত্মক আকার ধারণ করেছে। আসলে উজান থেকে নেমে আসা ভারতের অংশ থেকে যে পানিগুলো আসছে, সে পানিগুলো কোনোভাবেই এখনো কমছে না। এখন যে একটু আগে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, যে মনু নদীর 2টি পয়েন্ট আছে। একটি পয়েন্ট মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায়, এটি এখনও 115 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি রেলওয়ে ব্রিজের কাছে, সেটি হলো 105 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো মানুষ এখন চরম আতঙ্কে আছেন। এখন যারা বাড়িঘরে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার মূল বিষয়টি, এখানে যারা স্থানীয় জনগণ আছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের উদ্ধার করা প্রথম কাজ। বাড়িতে অনেক মানুষ আটকে গেছেন। আরেকটি কথা বলে আমি রেখে দিচ্ছি, হ্যাঁ, মৌলভীবাজার শহরের যেটি গত রাতে আতঙ্ক বিরাজ করেছিল, যে মৌলভীবাজার শহর। জানছিলাম বন্যার খবর। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই আদেশ দেন। অন্য 2 আদালতও পৃথক 3 মামলায় জামিন মঞ্জুর করেন। 2008 সাল থেকে গত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে এই মামলাগুলো করেন। জামিন শুনানির সময় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, অবৈধভাবে দুদককে দিয়ে এই মিথ্যা মামলাগুলো করানো হয়েছে। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচার পাবেন বলে তার প্রত্যাশা। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। এই 3টা মামলায় তিনি পূর্বে জামিনে ছিলেন, একটা মামলায় জামিনে ছিলেন না। জামিন যেগুলোই ছিল সেগুলোর জামিন বাতিল হয়ে যায়, কারণ 2017 সনে এই যে পতিত সরকার, সেই সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায়, এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, এবং নতুন মামলায় সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে, এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। স্বল্পমেয়াদী সাফল্যের মোহ নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিবর্তন করতে পারে বাংলাদেশ ক্রিকেটের সার্বিক চিত্র। এমনটাই ভাবনা নবনিযুক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদের। ঘরোয়া ক্রিকেটের পুরো কাঠামো শক্তিশালী করার পাশাপাশি 4 দিনের ক্রিকেটের উন্নতিতে বিশেষ মনোযোগ দিতে চান তিনি। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ফারুক আহমেদ জানিয়েছেন বিসিবিকে ঘিরে তার পরিকল্পনা। রিপোর্ট নিলয় মজুমদারের। বাংলাদেশের ক্রিকেটে শুরু নতুন এক অধ্যায়ের। বিগত এক যুগে জাতীয় দলের জার্সিতে বিচ্ছিন্ন সাফল্য পেলেও তা মলিন হয়েছে ঘরোয়া ক্রিকেটের মানহীনতায়। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোতে নির্দিষ্ট 2-1টি দলের আধিপত্য, বাজে উইকেটে 4 দিনের প্রথম শ্রেণীর ম্যাচ খেলানো প্রতিবার পরিবর্তন হবে বলে সুর তুললেও এই সংস্কৃতি থেকে বেরোতে পারেনি বিসিবি। বাজে উইকেট তৈরি করে 1-2 সিরিজে পাওয়া সাফল্য বাংলাদেশ ক্রিকেটকে আরও পিছিয়ে দিয়েছে বলে মনে করেন ফারুক। বরং একটি লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পক্ষে মত দিয়েছেন তিনি। প্ল্যান করে আমরা কখনো কিছু করি নাই। আর দিস বোর্ড ওয়াজ সো ফোকাসড উইথ অনলি দ্য ন্যাশনাল টিম, যেটা হলে কারণ সব তো মাইলেজ ওখানে। যেই জায়গাগুলো তোমার রিয়েল ইমপ্রুভ করা দরকার, দ্য পাইপলাইন, উইকেট, ইটস লাইক লাইফ অফ ইয়োর ইমপ্রুভমেন্ট। ডোমেস্টিক স্ট্রাকচার জাস্ট প্রতি বছর আসে, 4 ডে ম্যাচ হয়, বলে যে এরপর থেকে ভালো করে করবো, বাট সেম ওল্ড স্টোরি ফর লাস্ট 24 ইয়ার্স। 3rd ডিভিশন তো উঠিয়েই গেছে বিকজ অফ একটা অন্য এজেন্ডার জন্য। সো অনেক জায়গা আছে ইমপ্রুভ করার। পুরনো বোর্ডের মতো কথায় নয়, কাজে ও প্রয়োগে সাফল্যের প্রমাণ দিতে চান বর্তমান সভাপতি। যেই জায়গাগুলোতে রিয়েল চান্সেস আছে ইমপ্রুভ করার, যেটা আমাদের ক্রিকেটকে ইমপ্রুভ করবে, সেই জায়গায় ইউ নিড গুড পিপল। ফ্ল্যাশি মানুষ দরকার নাই, রাইট মানুষগুলো রাইট জায়গায় দেওয়া, অ্যান্ড নতুন কিছু মুখ দরকার যাদের ডিফারেন্ট আইডিয়াস হবে। ফারুক আহমেদের সঙ্গে পরিচালক হিসাবে বোর্ডের সাথে কাজ করবেন দীর্ঘদিন ধরে কোচিংয়ের দায়িত্ব পালন করে আসা নাজমুল আবেদিন ফাহিম। তার প্রজ্ঞা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগালে বাংলাদেশের ক্রিকেট আরও সাফল্য পাবে বলে মনে করেন ফারুক। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকেও ভবিষ্যতে বোর্ডে দেখতে চান তিনি। ফাহিম ইজ এ গুড প্ল্যানার। ফাহিম ভাইকে নাজমুল আহমেদ ফাইভ শেখে তার যে কাজে লাগান যেতে পারে। কোচ আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ক্রিকেটিং ব্রেইন। বুলবুল আমি জানি না ওর কি এজেন্ডা, কোথায় আছে, আইসিসি কোন লেভেলে কাজ করে, ওটা ছিল বাংলাদেশ আসবে কিনা তাও আমি জানি না। তবে যারা কাজ করেছে ফর লাইক লাস্ট 15, 20, 30 years, আই থিঙ্ক দে আর নো গুড ফর বাংলাদেশ ক্রিকেট এনিমোর। আগামী বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটকে সামলানোর দায়িত্ব পাচ্ছেন ফারুক আহমেদ। এরপর অনুষ্ঠিত হবে নির্বাচন। মাঝের সময়টায় বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদে উন্নতির রূপরেখা গড়ে তুলতে চান নবনিযুক্ত সভাপতি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।